ভালো আছে এই কথা বললে আম্মুকে ঘর থেকে বাইর করে নেয়, তাকে কেন হসপিটালে নাই বের করতে হবে কথা, ওকে আটক করে বের করতে হবে। তাকে আটক করার পরে সব বের হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। ঝগড়া হয়েছে, টাকা চাইছিল, অঞ্জনার টাকা অঞ্জনাকে দেয় না, তার প্রয়োজনে তাকে টাকা দেয় না, সে মানা ঘুরে দিচ্ছে। এটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে অঞ্জনা চিকিৎসা করে নেই, তাহলে সে কিভাবে বাঁচে? তাকে তো বাঁচতে দেয় নাই, তাদের সব নেওয়া হয়েছে, বাস শেষ। তাকে যে টর্চার করতো বা অত্যাচার করতো বা চিকিৎসা, সেটা আমি অনেকবার দেখছি, সেটাই বলছি, আমি অনেকবার দেখছি। আমাদের সামনে সে গালি দিত, আমাদের সামনে সে বকা দিত, ওকে ছাড়ি দিত, অঞ্জনা কিছুই বলতো না, চুপ করে থাকে। মনি না, মনি ওরে আটক করলেই মনি সবসময় ছাড়ি না। এত সাহস পায় কেন করতে গিয়ে? আমি জানি না ও কেন এত সাহস পায়, ওই ছেলের পরিচয়, কেন এত সাহস পায়? ছেলের পরিচয় হলে ছেলেকেই মাকে এইভাবে ছাড়ি দেয় না? আমাদেরও তো ছেলে আছে, আমাদের ছেলেরা তো এভাবে ছাড়ি দেয় না। আমাদের ছেলেরা তো আমাদেরকে সবসময় সম্মান করে। ও তো স্বার্থের জন্য মারা, আমাদের অসুখ হওয়ার আগে জিজ্ঞেস করে আম্মা কি হয়েছে, কি হয়েছে। তা তো অবশ্যই ওরা স্বার্থের জন্য মারা, কেন এরকম করবে? ছেলে কেন ওকে বকবে? লুটতরাজ করার জন্য মারা, সাহস কোত্থেকে পাইছে এই ছেলে? এই জন্য ওকে সে কেন বলে টাকা দেন, আম্মু ভালো আছে, আম্মু ভালো আছে এই কথা বললে আম্মুকে ঘর থেকে বাইর করে নেয়, তাকে কেন হসপিটালে নাই? বের করতে হবে কথা, ওকে আটক করে বের করতে হবে। তাকে আটক করার পরে সব বের হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। শরীরে যেটা শোনা গেছে যে অঞ্জনা ম্যাডামের শরীরে দাগ পাওয়া গেছে, এই বিষয়টা নিয়ে এই বিষয়টা আমিও শুনছি, কিন্তু আমি যখন আমাদের পাশে তো বাসা, পাশের গলিতে বাসা, আমি যখন ও বাসায় গেছি, আমি মানে আমার বাসা ভালো বন্ধ খাওয়া হইলে আমি ওকে রেখে, ওকে ছাড়া আমি খেতাম না, ওর বাসায় পাঠিয়ে দিতাম সবসময়। যেইটুকু খাবারই হইতো আমি ওর বাসায় বুয়াকে দিয়ে বা ওর ড্রাইভারকে দিয়ে খাওয়া পাঠিয়ে দিতাম। তো একদিন সন্ধ্যার সময় আমি গেলাম, যাওয়ার পরে দেখি এমনি করে কাঁপতেছে, কম্বলটা পুরা গায়ে। তো আমি ঘাড়ে ধুয়ে ওরে ই করতেছি যে অঞ্জনা ওঠো ওঠো ওঠো, এটা বলতেছি, ও দেখে কোনো সারা শব্দ নাই। তো কি ব্যাপার সারা শব্দ নাই কেন? আমি আস্তে করে বাসায় চলে আসলাম, গেটের সামনে আসছে, আর ওর ড্রাইভারটা আসছে। ড্রাইভারটা এসে বলতেছে যে আমি কি একা সব দেখবো? আমি বলছি কি ব্যাপার, অঞ্জনা কথা বলতেছে না, ওরে হসপিটালে নাচ না কেন? আমি একা কি করব, আমি একা সবকিছু সামলাইতে পারি? তার ছেলে ওই যে ওই রুমে বসে রয়েছে, ট্যাবলেট খায় শুয়ে রয়েছে, তার ছেলে দেখতে পারে না? আমি আর ওই রুমে যাই নাই, যেহেতু সে একা লাইট বন্ধ, আমি ওই রুমে যাই নাই। নিচে এসে দেখি তার যে মেয়ের জামাই ওই বাসায় ঈদের সাথে দারোয়ানদের সাথে কথা বলতেছে, কি হয়েছে না হয়েছে। ওই মেয়ের জামাইয়ের সাথে অঞ্জনার সাথে একটা ঝগড়া হয়েছে, টাকা চাইছিল, অঞ্জনার টাকা অঞ্জনাকে দেয় না, তার প্রয়োজনে তাকে টাকা দেয় না, সে মানা ঘুরে দিচ্ছে। এটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে অঞ্জনা বুঝি শরীর কাঁপতেছিল, তো ওই লোকটা চলে গেল, তারা তখন তাকে টাকা দেয়, তাকে টাকা দিলে তো সে হসপিটালে ভর্তি হইত, তার তো এই অপমৃত্যুটা হইতো না, এটা তো তার অপমৃত্যু, তাই না? এই অপমৃত্যুর আসলে কারণটা দায়ী কে? দায়ী তার ছেলে, তার ওই যে কথিত মেয়ের হাজবেন্ড রিপন, এরা সব দায়ী। উনি জীবন দশা কাউকে এটা বলে যায়নি কোনো শিল্পীকে এরকম যে ছেলে খারাপ ব্যবহার করতেছে? ছেলে তো কাউকে ঢুকতেই দেয়নি, সে তো বলছে ভালো আছে, আম্মু ভালো আছে, আমার কাছেও টাকা চাইছে, বলছে আম্মু ভালো আছে, আন্টি তুমি টাকা দাও আম্মু। তারপর যখন হসপিটালে ভর্তি হয়েছে, আমি ফোন করে বলতেছি এই কিরে হসপিটালে ভর্তি হলো, তুই আমার জানাস না? বলে আম্মু সোমবারে চলে আসবে, আন্টি সোমবারে চলে আসবে, আম্মু বলছে তোমাকে টাকা দিতে। আম্মু কথা বলতে পারে না, আম্মু কিভাবে টাকা চায়? এখন তো এটা সবাই বলতেছে এটা রহস্য মৃত্যুটা, এটা নিয়ে কোনো মামলা বা কোনো কিছু? তাকে 3 মাস বিনা চিকিৎসায় মারা হয়েছে। চিকিৎসা করলে সে এতদিন বেঁচে যেত, সে তার কোনো হইতো না, তাকে মেরে ফেলছে, তার চিকিৎসা করে নাই, তাকে কোনো রকম কোনো হসপিটালে নেয় নাই, কোনো কিছু করে নাই। কেন করে নাই এটা সবার কাছে আমার প্রশ্ন, কেন করে? এটা নিয়ে কোনো মামলা হচ্ছে কিনা বা কোনো পরিকল্পনা? আমি এখনো জানি না। আমি ওই যে শিল্পী সমিতিতে তাইব ভাইকে বলে গেলাম, মুক্তিকে বললাম যে এটা নিয়ে কোনো কিছু করলে আমাকে ডাকো, আমিও থাকি তোমাদের সাথে, তোমরা একটা কিছু করো,
ওই ছেলে তো আপনি বাসায় যেতেন, ওনার যে সব ছেলে, ওই হ্যাঁ। ছেলেগুলো কি ধরনের কথাবার্তা আপনার সাথে হতো বা কি আমাকে এইটুকুই বলছে, ওকে আমি বাসায় ঢুকতে দিতাম না, কারণ আমার বাসায় আমার মেয়ে বিয়ে পরে আমার মেয়ে এই ছেলেটাকে পছন্দ করতো না, গেটের থেকে ঢুকলে বলতো আম্মু এই ছেলে যেন বাসায় না আসে, তাকে পছন্দ করতো না। ওই জন্য ওকে বলছে বাবা তুমি গেটের বাহির থেকে আমার সাথে কথা বলো। তো আমি টাকা পাইতাম, ওরা আমার কাছ থেকে এর আগেও অনেক টাকা নিচ্ছিল, ওইখান থেকে টাকা পেতাম। ও যখনই আমাকে টাকাটা দিত গেটের বাইরে থেকে আইসা টাকাটা দিয়ে যেত, আবার কোনো সময় ওই ড্রাইভারও আইসা টাকা দিয়ে যেত। তো এইভাবে আপনি যখন এইটুকু পর্যন্ত। বাসায় যেতেন তখন মানে কোনো ধরনের সন্দেহ হতো নাকি যে সেই ছেলেকে বা আপনার সন্দেহ ওর সামনে তো অঞ্জনা কখনোই মুখ খুলবে না, কারণ ওকে জমের মতো ভেবে। আমি এই লাস্ট যে কয়দিনে গেলাম, খাবার টাবার নিয়ে গেলাম, ওই ছেলে আইসা বলে আন্টি দেখো তো আমি শুকিয়ে গেছিলাম। আমি বলছি, তুই শুকাইছিস, তোর মা তো এখানে অসুস্থ, তুই তোর মারে সেবা কর, ওকে হসপিটালে ভর্তি কর। সে এটা তো করে না। ওকে এমনি কোনো নেশা বা এরকম কিছুর সাথে জড়িত ছিল কিনা? এটা না, মনে হয় না, এটা আমি দেখিনি। আমি কেয়া চৌধুরী। আপনি তো মায়ের চরিত্রে অনেক অভিনয় জি, করেন। অভিনেত্রী কেয়া চৌধুরী। দেখেছি, ও তো নামটা মনে নাই। জি, অভিনেত্রী কেয়া চৌধুরী। আমি জিসাসের সভাপতি। আমি ফিল্ম ক্লাবে এবার ইলেকশনে দাঁড়িয়েছি, সবাই দোয়া নির্বাচন করবেন। তো মেবি মনে হয় 10 তারিখে, 11 তারিখে সবাই দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ যেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়ী হন, এই প্রত্যাশা দোয়া রইল। কতগুলো ছবিতে অভিনয় করেন? আমি 317টা ছবিতে অভিনয় করেছি। আমার বিখ্যাত ছবি হচ্ছে 1000 বছর ধরে, হিংস্র মানব, জামাই শ্বশুর, এইরকম বিভিন্ন অনেক ছবি, ধ্বংস, বাস্তব। অনেক ধন্যবাদ আপনাকে। যদি কিছু মনে না করেন, আমি একটা ছবি উঠাবো। সে মূলত পুরান ঢাকার, আমি পুরান ঢাকার। আমি বলতাম তাকে যে দাদা আপনি আমাদেরকে কেন তুমি বলেন না, আপনি ভাষাটা তো আসলে ভালো লাগে না। তখন উনি বলেছিলেন যে না না মতিন, কেন আপনাকে তুমি করে বলবো, আপনি বলাটাই ভালো। যাক, তার কি ভদ্রতা, তার নর্মতা। এবং কখনো আমরা তো আসলে মারপেটের থেকে পড়েই অভিনয় শিখি নেই, দেখতে দেখতে যতটুকু টুকটাক করেছি সবার সাথেই। ভুল ভ্রান্তি হলে সে আমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিতেন যে মতিন এইভাবে করলে আপনার এই প্রোফাইলে দাঁড়ালে আপনার এই ছবিটা সুন্দর হবে। মানে এত মন খোলা মানুষ, চলচ্চিত্র আসলে পাওয়াটা খুব কষ্টকর। আপনার পরিচয়টা যদি দিতেন। আমি সহকারী ভিলেন করেছি আগে, সিনিয়র এবং মান্না সাহেবের সাথে কাজ করেছি, রাজ্জাক সাহেবের সাথে কাজ করেছি, সবার সাথে জসিম ভাইয়ের সাথে কাজ করেছি, একটু ডুয়েট সবার সাথেই। আপনার নাম? আমার নাম মতিউর রহমান, মতিন বলে ডাকে। আচ্ছা। এখন বয়স টয়স হয়ে গেছে, তো দাড়ি পেকে গেছে। অঞ্জনা আপার সাথে স্মৃতি আছে না? অঞ্জনা আপার সাথে আমার কাজ হওয়ার কথা ছিল, একটা ছবি বেশ কিছুদিন আগে কথাবার্তা হয়েছিল। আমি আবার একটু অসুস্থ হয়ে পড়লাম। না, আগে যখন তিনি ব্যস্ত ছিলেন ওই না, সময় তো কাজ করতেন। তখন আরে বাবা, তখন তার সাথে আমি 2টা ছবিতে কাজ করেছিলাম। আখিরি নিশান না কি ছবি, আমার সঠিক নামটা মনে নেই, এই ধরনের ছবির মধ্যে। এই হিসেবে আখিরি হামলা হবে। হ্যাঁ, কিন্তু না, তার আখিরি নিশান, রাইট। আখিরি নিশানই হবে। তার আচার আচরণটা মানে ভোলার মতো না। আর এটা মনে করলো নিজের কাছে কষ্ট হয়। ও পবিত্রার কথা যে বলতেছিলাম, উনি এত বড় মনের মানুষ, এত খোলা মনের মানুষ, মানে পাওয়া এই চলচ্চিত্রে, বাংলাদেশ চলচ্চিত্রে পাওয়া খুব কষ্টকর। উনি বললাম না, একটা পড়াশোনা বয়সে আপনি বলে কথা বলতেন সবার সাথে। সে কখনো তুমি তামি তুই তাই এগুলা তার ছিল না। আর সে যে এখান থেকে হাঁটতো, মনে হয় আমাদের যে ম্যাডাম রোজি আফসারি, উনিও হাঁটতেন খুব নরমভাবে, ঠিক সেম আমি পবিত্রাকে দেখেছি, তার চলাফেরা নরম হাঁটা। বা কোথায় শুটিং করতে গিয়ে যে খাওয়া দাওয়া নিয়ে হাউকাও কখনো দেখিনি। তার সাথে আমি 8-10টা ছবিতে কাজ করেছি। আমি তার কাছ থেকে ভালো ব্যবহার পেয়েছি। পরে পরিচয় হয়েছে, সে পুরান ঢাকার, আমি পুরান ঢাকার। তারপর আরও আমাকে সে ভালোবাসতেন। যাক, আমার কথা হলো পৃথিবীতে কেউ আমরা থাকবো না, সবাই চলে যাব। আমাদের আগের জন্য চলে গেছে, পরের জন্য চলে গেছে। একদিন হয়তো শুনবো
বা শুনবে সবাই যে আমি মতিউর রহমান চলে গেছি। এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই যাতে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি। আর আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাই পবিত্র হাসান ইমাম, তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন। এবং আমাদের বড় বোন, আমরা আপা বলে ডাকতাম, অঞ্জনা রহমানকে, ওনাকে ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করেন। এই বলে শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।